হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে আজ। কোন ষড়যন্ত্রে যেন গণ অভ্যুত্থানের লক্ষ্য নষ্ট না হয়, উদাত্ত আহ্বান মির্জা ফখরুলের। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল স্মরণ সভা, আজকের সমাবেশ হবে মঙ্গলবার। আর অস্থিরতা করলে সব গার্মেন্টস বন্ধ, হুঁশিয়ারি মালিকদের। উপদেষ্টাদেরও কঠোর অবস্থান, ভারতের উস্কানিতে নতুন অঘটনের শঙ্কায় সাবেক সেনা কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকারের ৩৮ দিনের মাথায় ঢাকায় লু সহ মার্কিন টিম, বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। আজ ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে বৈঠক। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে আজ। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব ২ তাকে গ্রেফতার করে, পরে র্যাব তাকে আদাবর থানায় হস্তান্তর করেছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একতরফা নির্বাচনে এমপি নির্বাচিত হন ফরহাদ হোসেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এদিকে বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে আটক করা হয়েছে। শনিবার রাত ৮:৩০টার দিকে তাকে মারধর করে গুলশান থানায় সোপর্দ করে জনতা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে নিহতদের ভুলে না গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শহীদদের হত্যার বিচারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া শহীদ পরিবার, সুশীল সমাজ ও রাজনীতিকরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে ষড়যন্ত্রের মধ্যে বিপ্লবের লক্ষ্য যেন নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ। সন্তানহারা শহীদ ইয়ামিনের বাবার এমন আর্তনাদে চোখ ভিজে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের উপস্থিত সবার। শুধু শহীদ ইয়ামিনই নয়, সন্তান হারানো এমন অসংখ্য বাবা মা, ভাই বোন এসেছিলেন শহীদ মিনারে। স্বৈরাচারের বুলেটে ক্ষতবিক্ষত শহীদদের জন্য দিনভর প্রকৃতির এমন অশ্রু বিসর্জন আগে হয়তো দেখেনি কেউ। চরম বৈরী আবহাওয়ার সারাদিনের মুষলধারে বৃষ্টি আর সন্তান হারানোদের চোখের জলে একাকার যেন শহীদ বেদী। স্বৈরাচারের বুলেটে চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন আহত এমন অনেকেই এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। গত ১৬ বছর এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের গণহত্যার বিচার চেয়েছেন সবাই। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার ছেলের জানি একটা চোখ দিয়ে দেখতে পারে। সরকারের কাছে আমি বিচার চাই, আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই। আপনি আসলে হচ্ছে আমার শিলচরকে আমি প্রতিষ্ঠান বিচার আপনি লাগাতে চাই। আমার শিলচর কোনো বিচার গুলি গায়া অসুস্থ আছে। গত ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রাম এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির এই স্মরণ সভা। এতে যোগ দেন শহীদদের পরিবারের সদস্য, স্বজন, আহত এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্মরণ সভায় বিএনপির মহাসচিব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। আমি অনুরোধ করব এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই ১৬ বছর ধরে বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। এই ১৬ বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, নির্যাতিত হয়েছে, প্রায় ৭০০ ভাই বোন তারা খুন হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে। আমাদের মায়ের যাকে ছেলে মেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে, ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। আজকে
আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, তো এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে পার্টির ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। স্মরণ সভায় বক্তব্য দেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। আজকের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান এটি শুধু 1.5 মাসের আন্দোলন সংগ্রামই হয় নাই, এটা গত 1.5 দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি। এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ছাত্র গণ অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার যেমন আমরা বিচার চাই, একই সাথে গত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জানবাজি করে লড়াই করতে যে জীবন দিয়েছেন, আমরা একই সাথে মনে করি তাদেরও আজকে আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি। বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসেবে জানবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আন্দোলনের সময় সেই সব রণসঙ্গীত ছিল স্মরণ সভায়। দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় স্মরণ সভা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ আজ হচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে এই কর্মসূচি পিছিয়ে 17 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 3টায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি বলেন, আবহাওয়ার কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির রবিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। 17 তারিখ বিকেল 3টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন আবহাওয়া ভালো থাকবে বলে আশা করছে দলটি। তবে পল্টনের কর্মসূচি বাতিল হলেও রবিবার বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র্যালি করা হবে বলে জানান জাহিদ হোসেন। গাজীপুর, সাভার ও আশুলিয়ার বেশিরভাগ কারখানায় শনিবার কাজ হয়েছে। বন্ধ ছিল 49টি কারখানা। আশুলিয়ায় শনিবার সকাল থেকে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের জেরে অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েকদিন ধরে বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে শনিবারও 49টি বন্ধ রাখে কর্তৃপক্ষ। গাজীপুরের সব শিল্প কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। গত কয়েকদিন নানা অজুহাতে বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ এবং নিরাপত্তার কারণে কিছু সংখ্যক কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। আজ থেকে পোশাক কারখানা চালুর পর নতুন করে অস্থিরতা তৈরি হলে শ্রম আইনের 13-র 1 ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক মালিকরা। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তবে কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দার ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। পোশাক শিল্পে বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভায় নিজেদের এমন অবস্থানের কথা জানান তারা। রিপোর্ট শুভ মাহফুজের। কারখানা চালু করার পর শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। গেল 2 সপ্তাহ ধরে এমন অস্থিরতা চলমান রয়েছে আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় তৈরি পোশাক কারখানাগুলোতে।
অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে উত্তরায় নিজস্ব ভবনে ত্রিপক্ষীয় বৈঠকে বসে বিজিএমইএ। চলমান সংকটের জন্য মালিকদেরই দায়ী করলেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের। আসলে প্রতি বছর এই আন্দোলন আমাদেরও ভালো লাগে না। একটা টেকসই অবস্থানে আমাদের একসাথে চলে আসতে হবে। এই সংকটটা বুঝে আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা শিল্প উদ্যোক্তা এবং শ্রমিক দুজনেই এই দেশের নাগরিক এবং আমাদের দেশটার স্বার্থেই এবং আমাদের নিজস্ব স্বার্থেই পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা মীমাংসা করতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এমন অস্থিরতার অভিযোগ তুলে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে এই সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশকে একটা অনন্য পরিচয় নিয়ে এই গার্মেন্টস শিল্পকে হয়তো একটা অন্য জায়গায়, অন্য লেভেলে আমরা নিয়ে যাব। সেইখানেই কিন্তু আমরা দেখছি একটির পর একটা ঘটনা ঘটে এটাকে মুখ থুবড়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই শিল্প কলকারখানা, শুধু গার্মেন্টস শিল্পের কথাই বলবো না, ওষুধ শিল্প এবং অন্যান্য শিল্প কলকারখানা সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। এ সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে অন্য কেউ। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 1 মাস হলো, আমাদেরকে একটু সময় দেন। আমরা আমাদের দিক থেকে যা যা করার দরকার আছে আমরা অবশ্যই করব, কিন্তু এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হলে এই শিল্পকে বাঁচাতে হবে। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছে যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়, কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। প্রায় 4 ঘন্টা ব্যাপী এমন সব আলোচনা শেষে বাধে কিছুটা হট্টগোল। পোশাক কারখানা মালিকরা জানান, সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে শ্রম আইনের 13 1 ধারা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি আপনারা চালান, সরকার দায়িত্ব নেবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো। আর না হলে আগামীকাল থেকে আমরা 13 1 ধারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এ সময় শিল্প উপদেষ্টাও সাফ জানিয়ে দেন, কারখানা বন্ধ করে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে বাঁচাতে সবার সহযোগিতা চান উপদেষ্টারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের উস্কানিতে বাংলাদেশে আরও অঘটন ঘটতে পারে, এ ব্যাপারে সবাইকে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। শনিবার এক সেমিনারে আহ্বান জানান বিশিষ্টজনেরা। বক্তারা আরও জানিয়েছেন, গত 16 বছর পুলিশ ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা দানবে পরিণত হয়েছিল, এজন্য আয়নাঘর তৈরি হয়েছিল। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাষ্ট্রযন্ত্রকে সাহায্য করতে পারে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। সমস্ত অপরাধীদেরকে
বঙ্গোপসাগরের ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে বিচারালয়টা ওখানেই হইতে হবে, সো দ্যাট আমরা তাদেরকে প্রতি বিপ্লব এবং অন্যান্য কর্মকাণ্ড, টাকা পয়সা ছড়ানো, এই সমস্ত জায়গায় তাদেরকে সরিয়ে দিতে পারে। পুলিশ যেভাবে চামাবে পরিণত হয়েছে কিছু অফিসার, বিপ্লব কুমার, এই যে হারুন, বেনজির, এদের মতো আমাদেরও মিলিটারিতে সেরকম জিয়াউল হাসান, সোহেল বা এরকম আরো কিছু অফিসার তৈরি হয়েছে। আমার কোনো বিবেক নেই, হাসিনা আমার বিবেক। জাস্ট এই জায়গাটায় আমরা দানব তৈরি করেছি। সেমিনারে বিশিষ্টজনেরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও প্রতি বিপ্লব ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। থ্রেট বিএনপি ছিল, সো বিএনপিকে মামলা হামলা করে শেষ করো। থ্রেট সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী আপনাকে ডে টু ডে লাইফে কাজ লাগাতে পারলেও আপনাকে ক্ষমতাচ্যুত কিন্তু করতে পারে। সো উনি কি করলেন, উনি সেনাবাহিনীকে এরপর ডিস্ট্রয় করতে শুরু করলেন। সেনাবাহিনীটাকে আবার প্রফেশনাল জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা বাইরে থেকে প্রেসার দেয়া। Then by this year, India would have successfully implanted an entire military presence in Bangladesh. ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে প্রবেশ করে একটা স্থায়ী উপস্থিতি ঘটাবার আগে আমরা আমাদের বাস্তবতায় ফিরে আসতে পারছি। ভারতের উস্কানিতে এখানে আরো অনেক ঘটনা, দুর্ঘটনা, অঘটন ঘটবে এবং তার জন্য আমাদেরকে মানসিকভাবে এবং অন্যভাবেও প্রস্তুত থাকতে হবে। ভারতের সাথে কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নেই বলেও মন্তব্য করেন বক্তারা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। গুলশানে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ প্রতিনিধি দলের অন্যরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৩৮ দিনের মাথায় দুদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আলোচিত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার বেলা ৩:৩০টার দিকে দিল্লি থেকে ঢাকা পৌঁছান তিনি। তাই স্বাভাবিকভাবেই ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা তার সফরে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার সকালে ঢাকায় আসেন মার্কিন প্রতিনিধি দলের প্রধান, যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। ঢাকায় এসেই ব্যবসায়ীদের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। পরে ঢাকায় মার্কিন দূতাবাস এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি দিয়ে জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা, ডাটা সেন্টার, পরিবহন সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে। প্রতিনিধি দলে আছেন মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। একই দিন দুপুরে তারা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে কথা বলেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যারা বিগত দিনে ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে নির্বাচন পরিচালনার সাথে সরাসরি যুক্ত প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী সহ 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী। তাদের শাস্তি হওয়া যৌক্তিক বলে জানান তিনি। নির্বাচন সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত বিবেচনা না করে দেশের জন্য এক হবার বিকল্প নেই বলেও জানান তিনি।
এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। হ্যাঁ, 2-1 আছে, কিন্তু তারাও 2-1 যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হল ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। বেশি বেশি কর আদায় করতে হবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় করা যাবে না। শনিবার সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এক আলোচনা সভায় উপদেষ্টা এমন মন্তব্য করে বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তবে অপচয় যাতে না বাড়ে সেদিকে নজর দিতে হবে। আয় বাড়াতে হবে, এজন্য প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে। করের বৈষম্য না করে করদাতারা যাতে ইচ্ছে করে কর দেয়, এমন পরিবেশ তৈরিরও আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবাইকে জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জুলুম করে কর আদায় চায় না জাতীয় রাজস্ব বোর্ড। আইনের সংস্কারের উপর জোর দেন তিনি। কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে এনবিআর অফিসিয়াল দিকে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজারে আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। তার মধ্যে কথা হলো ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনার যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকজন কষ্ট দিয়ে যেন আপনারা সেটা যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র হতে হবে নিজেদের স্বকীয়তা বজায় রেখে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণবিপ্লবোত্তর জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বিষয়ে আমজনতার ভাবনা বিষয়ে সেমিনারে তিনি একথা বলেন। জাতীয় পর্যবেক্ষক পরিষদ আয়োজিত এ সেমিনারে বিচারপতি আব্দুর রউফ বলেন, আমাদের অন্য দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে লাভ হবে না। তাদের মতো হতে না পারলে সেই ধরনের গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা করেও সুফল পাওয়া যাবে না। সেমিনারে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্নেল কবি আশরাফ আলদিন, পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক, জাতীয় পর্যবেক্ষক পরিষদের আহ্বায়ক রেহানা সালাম, পরিষদের প্রধান উপদেষ্টা তফাজ্জল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ খান সহ অন্যরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে আজ। কোন ষড়যন্ত্রে যেন গণ অভ্যুত্থানের লক্ষ্য নষ্ট না হয়, উদাত্ত আহ্বান মির্জা ফখরুলের। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল স্মরণ সভা, আজকের সমাবেশ হবে মঙ্গলবার। আর অস্থিরতা করলে সব গার্মেন্টস বন্ধ, হুঁশিয়ারি মালিকদের। উপদেষ্টাদেরও কঠোর অবস্থান। ভারতের উস্কানিতে নতুন অঘটনের সংখ্যায় সাবেক সেনা কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকারের ৩৮ দিনের মাথায় ঢাকায় লু সহ মার্কিন টিম, বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। আজ ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে বৈঠক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।